আসসালামু আলাইকুম। আজ 2 ফেব্রুয়ারি 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 72-এর সংবিধান বহাল থাকলে চাঞ্চল্যকর অঘটনের আশঙ্কা আলী রিয়াজের। বাসসের এমডিকে নিয়ে তোলপাড়, ক্ষমা চাওয়ার আহ্বান। ফুটবল খেলা বন্ধ করে দেয়া মাওলানারা কেন ক্ষমা চাইলেন? এবার বিস্তারিত। 1972 সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার এককেন্দ্রীকরণের পথ তৈরি করা হয়, এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ক্ষমতার এককেন্দ্রীকরণ থেকে উত্তরণে শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে। এক সাক্ষাৎকারে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই কাঠামোগত পরিবর্তন আকস্মাত হবে না, সবার অংশীদারিত্বের মধ্যে দিয়ে সেটা সম্ভব। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ। অধ্যাপক রিয়াজ আরও বলেন, যে কোনো দেশে সাধারণত 3 ভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়: সেনা শাসনের মাধ্যমে, একদলীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা। দুটি দুর্বলতার কারণে এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরশাসন তৈরি হয়। একটি হলো প্রাতিষ্ঠানিক, আরেকটি হলো রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মূল জায়গায় আছে সংবিধান। 1972 সালে যেদিন সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করে আলী রিয়াজ বলেন, 1972 সালে প্রণীত সংবিধানে প্রধানমন্ত্রীকে অপসারণের ব্যবস্থা ছিল না কেন? এখনও সে ব্যবস্থা নেই। সংবিধান 17 বার সংশোধনী আনা হয়েছে, কিন্তু এক জায়গায় স্থির, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা। 1975 সালে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা নেওয়া এবং 90-এর অভ্যুত্থানের পর আবার প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা নেওয়ার কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, সংবিধানের দ্বাদশ সংশোধনী দুটো প্রধান রাজনৈতিক দল একমত হয়ে পাশ করেছিল। রাষ্ট্রপতির হাতের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়। তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হচ্ছে, দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ চলে যাবে। প্রধানমন্ত্রীকে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে অপসারণের পথ রাখা হয়নি এবং সংসদ সদস্যদের তার অধীনে রাখা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণরা, ছাত্ররা, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রকম শক্তি জড়িত হয়েছিল। তাই আকাঙ্ক্ষার ভিন্নতা থাকাই স্বাভাবিক। সাধারণভাবে শুধু ফ্যাসিবাদী শাসন বা একজন ফ্যাসিবাদী শাসককে ক্ষমতা থেকে সরানোর জন্য এই আন্দোলন হয়নি। তবে এটাও সত্য, এই আন্দোলনে যুক্তদের কারো কারো আকাঙ্ক্ষা ওইটুকুই ছিল বা এখনও আছে। তবে অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, দুটি বিষয় স্পষ্ট, যেখানে ঐক্যমত্য আছে। সেগুলো হলো, স্বৈরতন্ত্র যাতে আর ফেরত না আসে এবং একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, শুধু কথাই পরিবর্তন হবে না, অনেক বিষয়ে ভিন্ন মত থাকবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। যে জায়গায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বাসসের কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের ইউনিট এক সভা আয়োজন করলে এতেই ক্ষেপে যান প্রতিষ্ঠানের এমডি। সভায় অংশগ্রহণকারীদের তিনি শোকজ করেন। পরে তার দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি 72 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এই আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে, তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে আপনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। আপনি এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ করুন,
অন্যথায় ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে। সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম বাসসের এমডিকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন, তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করার ঘোষণা দেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধ করে দেয়া মাওলানারা। শনিবার আক্কেলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিলকপুর বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় বাচ্চা হাজি মাদ্রাসার সহকারী পরিচালক সহ মাওলানারা খেলা বন্ধ করে দেওয়ার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর বাধা দিবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত টিমের প্রধান উপসচিব দেবীচন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। স্থানীয় ইমাম আব্দুস সামাদ ও আবু বকর সবার সামনে ক্ষমা চান। তারা বলেন, গত ২৮শে জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাঠ ভাঙচুরের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তদন্ত টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে আলাদা মতবিনিময় করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন। মতবিনিময় শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত টিমের সদস্যরা। উল্লেখ্য, গত ২৯শে জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮শে জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে নিয়ে সংবাদ প্রচার করা হলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিম গঠন করা হয়। এবার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের খবর। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ মাসের জন্য বন্ধ থাকবে। আর এতে চরম আর্থিক সংকট ও ক্ষতির মুখে পড়ার দাবি তুলেছে সেন্ট মার্টিন পর্যটন সংশ্লিষ্টরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ভ্রমণের সময় শেষ হয় ৩১ জানুয়ারি। সাধারণত প্রত্যেক বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু এবছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার। সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম.এ. আব্দুর রহিম জিহাদি বলেন, অতীতে দ্বীপে এরকম কোনো সংকট তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন এখানকার বাসিন্দারা। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত ২ মাস ডিসেম্বর জানুয়ারি দ্বীপে পর্যটক ভ্রমণ এসেছিল, তাও সীমিত পরিসরে। ৩১ জানুয়ারি ভ্রমণে শেষ সময় ছিল। শনিবার ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই। সব পর্যটক নিজ গন্তব্যে চলে গেছেন। পর্যটকরা জানান, কিছু বিধিনিষেধ আরোপ করে অন্তত আরও কিছুদিন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত সচল রাখা যেত। এখন হঠাৎ বন্ধ করে দেওয়ায় অনেকেই সেন্ট মার্টিন ভ্রমণ থেকে বঞ্চিত হয়েছেন। সেন্ট মার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে গত কিছুদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সেন্ট মার্টিনের মানুষ। দ্বীপটির বাসিন্দা ও সাধারণ ব্যবসায়ীরা বলেন, চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধিনিষেধের কারণে পর্যটক যাতায়াত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট ও সমস্যায় পড়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে দ্বীপবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করবে। তার উপর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুশ্চিন্তায় রয়েছে দ্বীপবাসী। মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে সরকার যেন অন্তত ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল চালু রেখে পর্যটন যাতায়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে ৩১ জানুয়ারি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল। ১ ফেব্রুয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে পর্যটক ছাড়া সেন্ট মার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন বলেন, যুগ যুগ ধরে সেন্ট মার্টিনের কিছুই হয়নি। এই ১-২ মাসে সেন্ট মার্টিনে কি এমন আসে যায়? পর্যটক যাতায়াত বন্ধ না করে কিছু বিধিনিষেধ আরোপ করা যেত। এভাবে একেবারে বন্ধ করে দেওয়া সংবিধান বিরোধী এবং মানুষের অধিকার হরণ করা।
এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। গত 28 জানুয়ারির দিন ধার্য থাকলেও ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে আদালত পরবর্তীতে শুনানির জন্য আগামী 4 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এখন ওই শুনানির উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। IUCN বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দীপু সম্প্রতি গণমাধ্যমকে জানান, এখানে ডিক্লারেশন আছে কিন্তু মনিটরিং নেই, এটা সত্য। তবে সব দায়িত্ব সরকারের একারও না। মানুষ কম গেলে প্লাস্টিকের ব্যবহার এমনিতেই কমে যাবে। সরকার যদি তার নজরদারি নাও বাড়ায়, মানুষ না গেলে আস্তে আস্তে প্লাস্টিক কমবে। পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতি হলেও পরিবেশের উপকার হবে জানিয়ে তিনি বলেন, সেখানে মানুষ ও জাহাজ না গেলে কচ্ছপ ও কোরালের প্রজনন ভালো হবে। সেই সঙ্গে অতিথি পাখির সংখ্যাও ধীরে ধীরে বাড়বে বলে জানান তিনি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে 2000 করে পর্যটক থাকার অনুমতি দেওয়া হয়েছিল। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল। রাতে এই দ্বীপে অবস্থানের সুযোগ শেষ হয় 31 জানুয়ারি। এরপরের 9 মাস ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে যাওয়া যাবে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি আমি যখন পাঠাও বা ওবার ব্যবহার করি, ট্রিপ যখন শুরু হয়, তখন আমরা অনেক সময়েই শঙ্কিত থাকি যে এই চালক আবার আমার সঙ্গে প্রতারণা করবে কিনা বা আমার সঙ্গে বিরূপ আচরণ করবে কি, সুনির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে কি, নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয়। সেই জন্যে আপনি পাঠাও বা ওবার যেটাই ব্যবহার করুন না কেন, লাইভ লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে অবশ্যই সেই অপশনটি ওপেন করে দিন। তাহলে আপনার পরিচিত আত্মীয় স্বজন এর মধ্য দিয়ে যেমন লোকেশন জানতে পারবে যে আপনি কোথায় যাচ্ছেন, যথাযথভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলেন কিনা, ঠিক একইভাবে সংশ্লিষ্ট অ্যাপ কর্তৃপক্ষও জানতে পারবে যে আপনাকে যথাযথভাবে চালক নিয়ে যাচ্ছে কিনা। নিজের ব্যক্তিগত নিরাপত্তা সতর্কতার জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থে চীন বিরোধী সংগঠনের সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, যদিও এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন নাকভি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন। যদিও ওই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। এ সময় তিনি নিউ ফেডারেল স্টেট অব চায়না, যারা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কাজ করে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন। খবরটি পাকিস্তানেও বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পার্টির মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সুনজরে আসতে সেনাপ্রধানের পরামর্শে পাক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন। চীন বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এ অভিযোগকে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন তিনি। নাকভি বলেন, এটা সম্পূর্ণ অপপ্রচার। আমি চীন বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেইনি বা আমি সেখানে যাইনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা। এদিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তানে নিযুক্ত চীনা রাজনৈতিক সচিব ওয়াং সেংজি সম্প্রতি এক সাক্ষাৎকারে $1 বিলিয়ন প্রজেক্ট সিপিসি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের উপর আক্রমণ সহ পাকিস্তানের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।